আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের কাছে আরেকটা পাঠ নিয়ে চলে এসেছি। আজকের পাঠ হচ্ছে লিপির গল্পের অনুশীলনী। আমার বাংলা বই ৪র্থ শ্রেণী। আমি জামিলা পারভীন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই আসি শব্দার্থ। লিপির গল্প আমি যখন তোমাদেরকে পড়িয়েছি লিপির গল্পের পাঠ, তখন সেখানে কিছু শব্দ ছিল যে শব্দগুলোর অর্থ আমাদের অচেনা, অর্থাৎ আমরা জানি না। তো সেই শব্দগুলোর অর্থ এখন তোমাদেরকে আমি এগুলো বলবো। এই শব্দগুলো কিন্তু দেয়া আছে বইতে। শব্দগুলো দেয়া আছে। আমি অর্থগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অভ্যাস। অভ্যাসের অর্থ হচ্ছে স্বভাব। স্বাক্ষর। স্বাক্ষর শব্দের অর্থ অক্ষর জ্ঞান, বর্ণ চেনে এমন। বন্ধন। বন্ধন অর্থ বাঁধন, বাঁধন। বঙ্গলিপি। বঙ্গলিপি শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষার বর্ণ বা হরফ। রূপান্তর। রূপান্তর শব্দের অর্থ পরিবর্তন। এই হলো আমাদের শব্দার্থ। এই যে শব্দগুলো এখানে দেয়া আছে, অভ্যাস, স্বাক্ষর, বন্ধন, বঙ্গলিপি, রূপান্তর, এই শব্দগুলো যখন এই গল্পে ব্যবহার করা হয়েছে, তখন গল্পটাকে একটা সুন্দর সাবলীল রূপ দেওয়ার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছিল। যে শব্দগুলোর আভিধানিক অর্থ আমরা এখন জানলাম। এখন যে শব্দগুলো আমরা এখানে জানলাম, এই শব্দগুলো ব্যবহার করে নিচের যে শূন্যস্থান পূরণ আছে, আমি সেটা পূরণ করব। ঠিক আছে? তোমরা সাধারণত পরীক্ষার হলে যেটা করে থাকো, সেটা হচ্ছে এরকমভাবে শব্দ দেয়া থাকে, শব্দ এবং অর্থ পাশাপাশি দেয়া থাকে। তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হয়, তাই তো? তোমরা অনেকেই ভুল করে কিন্তু অর্থ দিয়ে শূন্যস্থান পূরণ করে ফেলো। এটা কখনোই করতে যাবে না। এখানে ভালো করে দেখো, উপরের শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। অর্থগুলোর কথা এখানে তাহলে আমি এখানে শব্দগুলো দিয়েই শূন্যস্থান পূরণ করব। ড্যাশ লোকের সংখ্যা দিন, দিন বাড়ছে। স্বাক্ষর লোকের সংখ্যা দিন, দিন বাড়ছে। চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস। বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি। মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক। ঠিক আছে? আমি এখানে দেখো প্রত্যেকটা শব্দ ব্যবহার করেছি। কোনটারই কিন্তু অর্থ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করিনি। মনে থাকবে? এরপর নিশ্চয়ই আর ভুল হবে না, তাই না? এখন আসছে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো আমাদের বইতে দেয়া আছে। আমি বিপরীত যে শব্দগুলো দেয়া আছে, সেই শব্দগুলোর বিপরীত শব্দ তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি। ১ নাম্বার দেখো বিলুপ্ত। বিলুপ্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবিলুপ্ত। শিক্ষক। শিক্ষক শব্দের বিপরীত শব্দ আনন্দ। আনন্দ শব্দের বিপরীত শব্দ নিরানন্দ। আবিষ্কার। আবিষ্কার শব্দের বিপরীত শব্দ উদ্ঘাটিত হয়নি এমন। চিন্তা। চিন্তা শব্দের বিপরীত শব্দ নিশ্চিন্ত। অর্থাৎ যার কোনো চিন্তা নেই। এখন চলে আসছে প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের মাঝে এখন আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের অনুশীলনীতেই দেয়া আছে। অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেয়া আছে, সেটা দেখো ১ম প্রশ্নটা হচ্ছে, লিপি বলতে কি বুঝো? লিপি বলতে বোঝায় কি? বলো। কে বলতে পারবে? এখন তো মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে ক্লাসে থাকলে খুব ভালো হতো। হাত তুলে কাউকে না কাউকে তুলে আমি জিজ্ঞাসা করতাম যে, "লিপি বলতে কি বুঝছো বলো?" লিপি মানে লেখা। খুব সুন্দরভাবে বইতে দেয়া আছে। লিপি মানে লেখা। কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনের কথা লেখা। এই লেখা কেমন করে মানুষ পেল, কেমন করে আবিষ্কার করল, আম এই কথাগুলো কিন্তু সুন্দর বইতে যে কথাগুলো দেয়া আছে সে কথাগুলো খুব ভালো করে পড়লেই কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবা। তাহলে লিপি বলতে আমরা কি পেলাম? লিপি বলতে কি বুঝো? লিপি মানে লেখা, কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনের কথা লেখা। সেটা হচ্ছে লিপি। আবার লিপি বলতে কিন্তু বর্ণমালাকেও বোঝায়। লিপি তৈরির চিন্তা এলো কিভাবে? আচ্ছা, লিপি তৈরির কিভাবে চিন্তা আসলো? আগের দিনের কথা, দেখো অনেকদিন আগের কথা। মানুষ যখন মানুষ আবিষ্কার করলো যে তার যে আ ই এম চিন্তা চেতনা, ইতিহাস এগুলো অন্য মানুষকে জানাতে হবে। তাই তো? সেই জানানোর কথা চিন্তা করেই মানুষের লিপি তৈরির চিন্তা আসলো। ১০০-২০০ বছর নয়, ১০০০-২০০০ বছর নয়, প্রায় ৬-৭ হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানত না। তারা কি করত? তাদের বর্ণ পরিচয় ছিল না। তারা কি করত?
ছিল না, কালি কলম ছিল না। তারা এক একজনের কাছে আরেকজনের নিজের মনের ভাব প্রকাশের জন্য কি করত? এই যে কথাগুলো অন্যের কাছে নিজের ভাব প্রকাশ করবে কিভাবে? তার চিন্তা ভাবনা থেকেই তারা লিপি তৈরির চিন্তা নিয়ে আসে। কথাগুলো এভাবে গুছিয়ে লেখা যাবে তো, তাই না? আচ্ছা, নাম্বার, লিপি আবিষ্কারকদের নাম লিখো। লিপি আবিষ্কারকদের নাম কি? লিপি আবিষ্কারকদের নাম সঠিকভাবে জানা যায়নি। তবে এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক কালে কে কখন লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না। তোমাদের বইতে এটা সুন্দর করে লেখা আছে। আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো নাম জানা যায়। যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল। এভাবে লিখতে হবে। নাম্বার, বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কে করেছেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে, অশোক লিপি, অশোক লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। নাম্বার প্রশ্ন, কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো? মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো লিপির আবিষ্কারের পর থেকে। ঠিক আছে? কখন? মানুষ যখন কথাকে রেখার বন্ধনে বন্দী করে রাখার কৌশল যখন মানুষ আবিষ্কার করলো, অর্থাৎ লিখন পদ্ধতি যখন মানুষ আবিষ্কার করলো, লিখন পদ্ধতি অর্থাৎ বর্ণমালা বা হরফ বা অক্ষর বা অ্যালফাবেট যেটাই হোক না কেন, মানুষ যখন সেটাকে কি করলো? লিপির মাধ্যমে তার নিজের মনের ভাষা বা কথাকে বন্দী করে রাখতে বা সংরক্ষণ করে রাখতে শিখলো, তখন থেকে মানব সভ্যতা নতুন পথে যাত্রা শুরু করলো। এই হলো আমাদের এই যে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তোর। এখন চলে যাই, চলো দেখি আমরা আরেকটি বিষয়ে। এখানে একটা অনুচ্ছেদ দেয়া আছে। অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত শব্দগুলোর উত্তর দিতে হবে। আমরা আগে অনুচ্ছেদটি পড়ি। দেখো, এই অনুচ্ছেদটি তোমাদের লিপির গল্প থেকে নেয়া হয়েছে। টমাস বলছে, বাংলা লিপি কিভাবে এলো? শিক্ষক বলছেন, বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। শিউলি বলছে, স্যার পৃথিবীতে কত লিপি ছিল? শিক্ষক বলছেন, কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না। তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে। অনেক লিপির নমুনা পাওয়া গেছে, যেমন মহেঞ্জোদারো লিপি, মিশরীয় লিপি। তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষাবিজ্ঞানী ও আরো গবেষণা করছেন। তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরো জানতে পারবে। এই যে এই অনুচ্ছেদটি পড়ে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দিব। এখানে শব্দ দেয়া আছে এবং তার অর্থও দেয়া আছে। আমি এখানে তোমাদের শব্দগুলোর অর্থ লিখে দিয়েছি। কিন্তু যখন প্রশ্ন থাকবে তখন তার অর্থগুলো দেয়া থাকবে না। সেগুলোকে তোমাদের অর্থগুলো লিখতে হবে। তাহলে এখানে দেয়া আছে, দেখো, লিপি। লিপি অর্থ বর্ণমালা। লিপি অর্থ বর্ণমালা। তোমাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি। আমার সফটওয়্যারের প্রবলেমের কারণে এখানে রেফগুলো আসে নাই। শব্দের ক্ষেত্রে রেফগুলো আসে নাই। তোমরা এখানে রেফটা যুক্ত করে নিয়ে পড়বে। ঠিক আছে? ২ নাম্বার, প্রাচীন। প্রাচীন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। ৩ নাম্বার, পণ্ডিত। পণ্ডিত শব্দের অর্থ জ্ঞানী। ৪ নাম্বার, বিলুপ্ত। বিলুপ্ত শব্দের অর্থ বিলীন। ৫ নাম্বার, নমুনা। নমুনা শব্দের অর্থ নিদর্শন। ৬ নাম্বার, প্রত্নতাত্ত্বিক। এর অর্থ প্রত্নতত্ত্বে অভিজ্ঞ যিনি। গবেষণা। গবেষণা শব্দের অর্থ বিজ্ঞানীরা যে উপায়ে তাদের অনুসন্ধান পরিচালনা করেন। এই যে এই শব্দগুলোর অর্থ এখানে দেয়া আছে, এমনও হতে পারে আম যে এই শব্দগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণও অনেক সময় থাকতে পারে। তবে আমি এই পাঠে এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ রাখিনি। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি এবং সেই প্রশ্নগুলো দেখো খেয়াল করে। যে প্রশ্নগুলো দেয়া আছে, প্রশ্নগুলোর পাশে নম্বর দেয়া আছে। অর্থাৎ এটা কত মার্কসের প্রশ্ন, সেই প্রশ্নের মার্কস এখানে দেয়া আছে। তোমাকে মার্কসটা খেয়াল করে বা নম্বরটা, প্রশ্নের যে নম্বর দেয়া আছে সেই নম্বরটা খেয়াল করে উত্তরটা লিখতে হবে যে তুমি কতটুকু উত্তর এখানে লিখবে। ১ নাম্বার প্রশ্ন এখানে দেয়া আছে, অনুচ্ছেদটি কি সম্পর্কে? ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা কি উদ্ধারের জন্য
করছেন? এটা ২ নাম্বারের প্রশ্ন। ২ মার্কসের প্রশ্ন এটা। তাহলে অন্তত ২ লাইন তো আমাকে লিখতেই হবে, তাই না? উত্তর হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদটি প্রাচীন লিপি সম্পর্কে। প্রদত্ত অনুচ্ছেদটি প্রাচীন লিপি সম্পর্কে। ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন লিপির পাঠ উদ্ধারের জন্য গবেষণা করছেন। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ২ নাম্বার প্রশ্ন এখানে দেয়া আছে, বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কিভাবে এলো? এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনুশীলনীর প্রশ্নেও ছিল। তো অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেয়া আছে, সেগুলো কিন্তু তোমাদের পুরো যে পাঠ বাংলা লিপির গল্প যে পাঠটা, সে পাঠের উপর বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়েছে। আর আমি এখানে একটা নির্দিষ্ট অংশ তুলে দিয়ে, সেই অংশ থেকে বা অনুচ্ছেদ থেকে তোমাদেরকে প্রশ্নগুলো এখানে দিয়েছি। তোমাদের পরীক্ষার খাতায় পরীক্ষায় যেটা থাকে প্রশ্নের মধ্যে এমন করে অনুচ্ছেদ তুলে দেওয়া থাকে এবং সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে নিজের মতো করে লিখতে হয়। আমি এখানে আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, মুখস্থ করার জন্য না, তোমাদের জানার জন্য, বোঝার জন্য যে একটা ২ মার্কসের প্রশ্ন কতটুকু লিখতে হবে এবং ৪ মার্কসের প্রশ্ন কতটুকু লিখতে হবে। তোমরা অনেকেই উত্তর লেখার সময় ৪ মার্কের প্রশ্ন ১ লাইনে ১ কথাতে উত্তর দিয়ে দাও। তখন কিন্তু আমাদের নম্বর দেওয়াতে খুব সমস্যা হয়ে যায়। এখন কথা আসতে পারে যে এত কথা তো অনুচ্ছেদের মধ্যে ছিল না। কিন্তু কিছু কথা নিজের ভেবে তৈরি করে নিতে হয়। এটাই হচ্ছে সৃজনশীলতা। অর্থাৎ নিজের মনের মাধুরী মিশিয়ে তোমাকে সেই যে অনুচ্ছেদটা তুমি পড়লে, তার যে ভাবার্থ সেটা তোমাকে এখানে সুন্দর করে উত্তরের মাধ্যমে তুলে ধরতে হবে। যে তুমি কতটুকু সেখান থেকে অনুধাবন করতে পেরেছ। এবং সেটাই হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উত্তর দেওয়ার নিয়ম। তো এখন আমি যেভাবে উত্তরগুলো এখানে লিখেছি, আমি আশা করব তোমরা সবাই এই জিনিসগুলো খুব ভালো করে বুঝবে এবং পরবর্তী আমি যখন আবার তোমাদেরকে প্রশ্নগুলো দিব, স্কুল খুললে যখন স্কুল খুলবে, আমরা নতুন করে ক্লাস করব, তখন এই প্রশ্নগুলো যখন আমি দিব, তোমরা অনায়াসে উত্তরগুলো লিখে ফেলবে। আমি আবারও বলছি, তোমরা কিন্তু উত্তরগুলো মুখস্থ করবে না। তোমরা অবশ্যই পাঠ খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা পাঠের ভিতর খুব ভালো করে পড়বে। ২ নাম্বার হচ্ছে দেখো, বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কিভাবে এলো তা জানা যায়নি। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপির আবির্ভাব। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে বলে ধারণা করা ঐতিহাসিকদের ধারণা। পরের প্রশ্ন দেখো ৩ নাম্বার। পৃথিবীতে কয়টি লিপি ছিল? ৪ টি বাক্যে লিখো। আমি এখানে ৪ টি বাক্যের কথা উল্লেখ করে দিয়েছি। অনেক সময় কিন্তু ৪ টি বাক্যে লিখো বা ৫ টি বাক্যে লিখো বা ৩ টি বাক্যে লিখো, এমনভাবেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। আবার বাক্যে লিখো এমনভাবেও নাও থাকতে পারে। কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে যে নম্বরটা এখানে দেয়া আছে, সেই নম্বরটা বা মার্কসটা খেয়াল করে আমাকে উত্তর দিতে হবে। পৃথিবীতে কত লিপি ছিল তা কেউ সঠিক জানে না। তবে অনেক লিপি কালে বিলুপ্ত হয়ে গেছে। যেমন মহেঞ্জোদারো লিপি, মিশরীয় লিপি। তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা এখনো গবেষণা করছেন। এই হলো আমার আজকের লিপির গল্পের অনুশীলনীর পাঠ। এখানে শিক্ষার্থীদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে পুরো পাঠ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। কারণ তোমাদের পাঠের ভিতর থেকে কি দেওয়া থাকে? যে বিরাম চিহ্ন দেয়া থাকে। একটা অনুচ্ছেদের মতো কিছু লাইন তুলে দেওয়া থাকে, সেখানে বিরাম চিহ্ন বসাতে হয়। তো পাঠটা যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে না পড়ো, তাহলে বিরাম চিহ্নগুলো সঠিকভাবে দিতে পারবে না এবং সেখানে কিন্তু ৫ নম্বর থাকে। একটা বিরাম চিহ্নের জন্য একটা নম্বর। তাহলে বিরাম চিহ্ন ভুল হয়ে গেলেই তো নম্বরটা মিস হয়ে যাবে। আবার তোমাদের কিন্তু কি দেওয়া প্রশ্ন দেওয়া থাকে যে প্রশ্ন তৈরি করতে হবে। কে, কি, কখন, কিভাবে, কোথায়, কেন এই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে পাঠ খুব ভালো করে পড়ে প্রত্যেকটা লাইনের উপর আসলে কোন ক্ষেত্রে কোন প্রশ্নটা করতে হবে বা কোন শব্দটা ব্যবহার করে প্রশ্ন করতে হবে সেই প্রশ্নের ব্যাপারটাও এখানে খেয়াল করবে। আমি এই প্রশ্নগুলোর পদ্ধতি বা বিরাম চিহ্নের ব্যাপারটা আমি এই পাঠে রাখিনি। তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি বললাম পরবর্তী পাঠে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে আরো বিশদভাবে জানাবো। তাহলে শিক্ষার্থীরা আজকের পাঠ এ পর্যন্তই। তোমরা খুব মনোযোগ দিয়ে এই পাঠটি পড়বে এবং এখান থেকে আরো নতুনভাবে অনুচ্ছেদ তৈরি করে বা বইয়ের বিভিন্ন গল্প থেকে অনুচ্ছেদ তৈরি করে সেখানে নিজেরা প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে খুব সহজেই সবকিছু পারছ। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।